আজ আপনি শুনবেন আনন্দ বাগচির কাহিনী রঙ্গভূমিকা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। ললিতার চরিত্রে সঙ্গীতা, তটিনীর ভূমিকায় শ্রোতা, জনৈকের চরিত্রে দীপক, অভিনেতার ভূমিকায় চিন্ময়, স্বীকারোক্তি অভিক এবং গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে আনন্দ বাগচির কাহিনী রঙ্গভূমিকা। গল্পটা আমার লেখা নয়, তবে আমার সংগ্রহ। একজন প্রখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতার ডায়েরিতে গল্পটা পাওয়া গেছিল। তিনি 19 শতকের লোক। বিংশ শতাব্দীর গোড়ার দিকে তার নাম করলে শুধু কলকাতা শহরেই না, গোটা বাংলাদেশের লোকই চিনতে পারত। তার অভিনয় নৈপুণ্য, ব্যক্তিত্ব এবং অসাধারণ চেহারার জন্যই তিনি বাংলাদেশের প্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু তার মৃত্যুটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। ডায়েরিটার খোঁজ বহুকাল পরে পাওয়া গেল। না হলে আমার বিশ্বাস তাঁর তৎকালীন রহস্যময় মৃত্যুর ওপরে যে জবনিকা পতন হয়েছিল, সংবাদপত্রগুলোতে যে উদ্ভ্রান্ত আলোচনা এবং অনুমান প্রকাশ করা হয়েছিল, তার উপর কিঞ্চিত আলোকপাত হতো। ডায়েরিতে প্রতিদিনের ঘটনাবলী এবং মনের কথা লেখা ছিল। খুব একটা প্রকৃতিস্থ হাতের লেখা নয়। মদ্যপানের ফলেই হোক, অথবা সে সময় তার মানসিক অবস্থা খুব বিচলিত ছিল বলেই হোক, তাঁর জবানবন্দি একটু বিশৃঙ্খলভাবে লিপিবদ্ধ হয়েছিল। আমার সাধ্যমতো আমি তার অসংলগ্ন বিবরণীকে একত্রিত করে পরিশুদ্ধভাবে একটা গল্পের আকৃতি দিয়েছি। বেদনাদায়ক অতীতের পুনরুদ্ঘাটন সুখের নয়। তাছাড়া সেই অভিনেতার আত্মীয়বর্গের কেউ কেউ হয়তো এখনও জীবিত আছেন। সেই কারণে তার নাম ও সেই রঙ্গালয়ের নাম গোপন রাখতে বাধ্য হলাম। এই থিয়েটারের নাম যতুগৃহ। কে রেখেছিল জানি না, তবে তার রসবোধ ছিল। বার কয়েক টিম টিম করে নিস্তেজ প্রদীপের মতো যতুগৃহ একদিন একেবারে নিভে গিয়েছিল। তারপরে আর অভিনয় শুরু হয়নি। অনেক আকাঙ্ক্ষা এবং সম্ভাবনা নিয়ে একদিন এই বিরাট চৌহদ্দি ঘেরা নাট্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ বাংলাদেশে তখন পেশাদার অভিনয়ের জোয়ার এসেছে। নাম করা সব অভিনেতা অভিনেত্রী নিয়ে যতুগৃহের উদ্বোধন যখন হয়, তখন আমি সদ্য গোঁফ কামানো কিশোর, ছোটখাটো টুকরো পাট পেয়ে এখানে সেখানে কৃতার্থ হয়ে বেড়াচ্ছি আর কি। তখনই যতুগৃহ জমজমাট। সারা শহরে টনক নড়িয়ে সেখানে অভিনয় হয়। প্রতি অনুষ্ঠানের রজনীতে উপস্থিত থাকেন শহরের গণ্যমান্য অতিথিরা। জুড়ি গাড়িতে নাট্যালয়ের উদ্যান এবং সামনের রাস্তা ভরে যায়। সম্ভ্রান্ত বনেদি পরিবারের মহিলাদের অলংকার পরিচ্ছেদের ঝলকে এই এলাকা উৎসব মুখর হয়ে ওঠে সন্ধেবেলায়। পরের দিন শহরের দৈনিক পত্রিকাগুলিতে অভিনয় প্রসঙ্গে বেশ বড় সড় হেডলাইন বের হয়। আমার মতো তুচ্ছ অভিনেতারা তো বটেই, অনেক প্রতিষ্ঠিত নায়ক নায়িকারাও লুব্ধ চিত্তে যতুগৃহ কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকতেন, কবে তাদের ডাক পড়বে। কিন্তু ভাগ্য কখন কাকে নিয়ে খেলা করে বলা যায় না। যতুগৃহ নামটা একদিন ব্যঙ্গার্থে ফলে গেল। সত্যি সত্যি আগুন লেগে যতুগৃহ রঙ্গমঞ্চ প্রায় ভস্মীভূত হয়ে গেল। আর সেই দিন থেকেই পতন হলো যতুগৃহের।
অগ্নিকাণ্ডটা শুধুমাত্র মারাত্মকই ছিল না, একটু যেন রহস্যজনকও ছিল। শোনা যায় লেডিস গ্রিন রুমের দিক থেকেই আগুনটা নাকি ছড়িয়েছিল। অবশ্য সচরাচর আগুন জিনিসটা ওই ঈশান কোণ থেকেই এসে থাকে। এরপর বার দুয়েক হাত বদল হয়ে পুনরায় অভিনয় পর্ব আরম্ভ হয়েছিল ঠিকই, কিন্তু আগের মতো আর জমে ওঠেনি। নায়িকার অপমৃত্যুর ঘটনা নানা রকম অলৌকিক কাহিনীর রূপ নিয়ে দর্শক মহলে ছড়িয়ে পড়েছিল। যতুগৃহ নামটা এবং তার উত্থান পতনের এই রোমাঞ্চকর ইতিহাস আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। তাই আজ দীর্ঘ 25 বছর পর যখন কলকাতার দেওয়ালে দেওয়ালে আমি অন্যতম সচিত্র পুরুষ হিসেবে বিরাজ করছি, যখন যে কোনো রঙ্গালয় আমাকে নটপ্রধান হিসেবে পেলে কৃতার্থ হয়ে যায়, তখন আমার মাথায় এই পুরাতনের ভূত চেপে বসল। এই পোড়ো অট্টালিকাটার সংস্কার করে আমি নিজে একটা নাট্য সম্প্রদায় পরিচালনার সিদ্ধান্ত নিলাম। ভাগ্যগুণে আমার এখন বিশাল যশ নয়, বেশ কিছু অর্থও ছিল। যে ছেলেটা একদিন ছোটখাটো ভালো মন্দ যে কোনো একটা টুকরো পাটের জন্য পরিচালকের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে বেরিয়েছিল, তাকে আমি কিছুতেই ভুলতে পারিনি। সেই পরিশ্রমী যুবকের আত্মাভিমান আমাকে এই যশের শিখর পর্যন্ত তাড়া করে এনেছে। তাই মনস্থির করে আমি আর আমার বন্ধু হরিকিশোর শেঠ যৌথভাবে যতুগৃহ লিজ নিলাম। প্রায় নামমাত্র মূল্যে দীর্ঘমেয়াদী লিজ। পরিচিতেরা ব্যাপারখানা শুনে চিৎকার করে উঠল এবং অনেকে অনুরোধ করলেন এমন অদ্ভুত কাজ থেকে বিরত থাকতে। কেউ কেউ তো ভুতুড়ে বাড়ি পর্যন্ত বলতে ইতস্তত করলেন না। আবার কোনো কোনো ভাগ্যবাদী বললেন, হ্যাঁ সে কি, ওটা তো একটা অভিশপ্ত পীঠস্থান। ওখানে আগে 3 বার ভাগ্যের পরীক্ষা এবং ভাগ্য বিসর্জন 2 হয়ে গেছে। আবার এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ কেন বাবু? আমি নিজের সিদ্ধান্তে অটল রইলাম। বললাম, অঙ্কশাস্ত্রে 3 পর্যন্তই সংখ্যার দৌড় নয়, সেখানে 4ও আছে। আর ভূতবাদীদের বললাম, আসলে একেই বলে সুখে থাকতে ভূতে কিলন, বুঝেছ? তারা কি বুঝলেন জানি না, তবে আমি আজ হাড়ে হাড়ে বুঝেছি। যতুগৃহের দোতলায় কমন রিহার্সাল রুমে আমাদের আয়োজিত নাটকের মহড়া চলছে। প্রম্পটার বাড়ুজ্যে ভগ্নদূতের মতো প্রবেশ করল সেই সময়। বলল, হ্যাঁ, বনানীবালা ওদের দলে যোগ দিয়েছে স্যার। এ কথা শুনে সকলের চক্ষু স্থির। বনানীবালা ছিল আমাদের বর্তমান নাটকের নায়িকা। মাত্র 5 রজনী সে যতুগৃহে অভিনয় করেছে, কিন্তু এই 5 দিনের অভিনয়েই সে খবরের কাগজে পঞ্চমুখ প্রশংসা পেয়েছে। আমি প্রতিভা চিনি। আমার সম্প্রদায়ের নামকরণও করেছি নবনাট্য প্রতিভা। জানতাম রূপের জন্য নয়, অধিকাংশ ক্ষেত্রে যেমন হয়, বনানীবালা অল্পকালের মধ্যেই রঙ্গমঞ্চের তারকা হয়ে উঠবে। তার মধ্যে শুধু পার্টস নেই, প্রতিভাও আছে। কয়েকদিন অসুস্থতার অজুহাতে রিহার্সালে আসছিল না। আজ বাণুজ্যে বনানীবালার রহস্য পরিষ্কার করে দিল। বাণুজ্যে প্রম্পটার হলেও কাজে আমার ডান হাত। সে আমার ইনফর্মারও বটে। 30 বছর এই দুটি কাজেই সে চুল পাকিয়েছে। আসলে অভিনেতার অভাব বাংলাদেশে কোনোদিনই ছিল না, কিন্তু অভিনেত্রী, বিশেষত কিঞ্চিত শিক্ষিত ভদ্রঘরের অভিনেত্রী এখনো বাংলাদেশে দুষ্প্রাপ্য। অন্নাভাব, বস্ত্রাভাব এবং কোনো দুর্ঘটনা না ঘটলে
বাংলাদেশের মেয়েরা কিছুতেই ঘরের বাইরে বেরোয় না। বারুদ যে কলকাতা শহরের সমস্ত অভাবগ্রস্ত মেয়েদের নারী নক্ষত্রের খবর রাখে। বয়স তার 60-এর কোলে, কিন্তু এখনো সে অকৃতদার। কারণ বেশ কিছুটা অনুমান করাই যায়। সে যাই হোক, বারুজ্জেকে আমি স্নেহ করি। দ্বিগুণ বেতনে আমি তাকে আমাদের থিয়েটারে নিযুক্ত করেছি। কিন্তু বনানীবালার খবরে আমি সত্যি দমে গেলাম। যদিও নায়িকার স্থান পূরণের মতো অভিনেত্রী আমাদের হাতে ছিল, তবুও এটা একটা প্রেস্টিজের ব্যাপার। কুলবধূর কুলোত্যাগের মতোই পঞ্চম রজনীতেই চরিত্রপতন হলে পরিচালকের মুখ থাকে না। আমার এবং আমার শিষ্যদের অভিনয়ের গুণে ক্ষতিপূরণ এক প্রকার হয়ে যাবে, কিন্তু বনানীবালার বদলে অন্য কোনো বালার প্রকাশ্য অভিনয়ে দুর্নাম রটানোর সুযোগ সন্ধানীদের ঠেকাবো কি করে, এই চিন্তাটাই তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাছাড়া গোলা দর্শক, মানে যারা শুধুমাত্র নায়িকা দেখতেই আসে, অভিনয়ে যাদের কিচ্ছু এসে যায় না, তাদের চোখ ভরাবো কি দিয়ে? স্ত্রীয়াশ্চরিত্রম, এই আশ্চর্য ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না। যেখানে তারা যত সুখ শান্তি সমীহ পায়, সেখানেই তাদের মন টেকে না। বনানীবালা নবনাট্য প্রতিভার কাছে যে ব্যবহার এবং সুখ সুবিধা পাচ্ছিল এবং ভবিষ্যতেও পেত, আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় হলক করে বলতে পারি তার সিকিভাগও সে কোথাও পাবে না। আকস্মিক লোভে সে তার যোগ্য স্থান ভ্রষ্ট হল। ভবিষ্যতে তার বরাতে বেশ অমর্যাদা এবং অর্থকষ্ট রয়েছে দেখছি। বাণুজ্যে বলল, নিশ্চয়ই কেউ ফুঁসলেছে স্যার। মানে মেয়েটা কিন্তু তেমন ছিল না, পচে মরতে হবে এরপরে আর কি। তুমি চুপ করো, এখন শুধু খেলা দেখে যাও। নাট্যশালা খুলেছ আর নাটক দেখবে না, তা কি হয়? কয়েকদিন যেতে না যেতেই বুঝলাম আমার একটা রীতিমতো শত্রুর দল আছে। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীর চেয়ে আরো বড় শত্রু কে হতে পারে? তারাই চক্রান্ত করে যৌতুকগৃহ অচল করে দেওয়ার চেষ্টা করছে। আমার নায়িকাদের ফুঁসলে বা ভয় দেখিয়ে এ দল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। হরিকিশোর অনেক টাকা ইনভেস্ট করেছিল। সে বলল, তরুণী আর তরল পদার্থ একই জিনিস ভাই। ও ঢালু জায়গায় কিছুতেই দাঁড়ায় না, বুঝলে? এ বড় ঢালু জায়গা, অনেক টাকার লোকসান হয়ে যাবে। গম্ভীর হয়ে গেলাম। কাগজে এ পর্যন্ত এ নিয়ে এক কিস্তি হয়ে গেছে। আমাদের চরিত্র নিয়ে, অভিনেত্রীদের সাথে সম্পর্ক নিয়ে এবার একটা অপপ্রচার যে শুরু হবে, সেটা বুঝতে পারছিলাম। বুঝতে পেরে আরো শক্ত হয়ে গেলাম আমি। জেদ চেপে গেল। স্থির করলাম, যদি কোনোদিন যৌতুকগৃহ তুলে দিতে হয়, তাহলে অভিনয় পর্ব চুকিয়ে দেব। জীবনে আর কখনো স্টেজে উঠব না। কঠোর হাতে স্টেজের লাগাম ধরলাম। রিহার্সেলে আগাগোড়া উপস্থিত থাকি। নতুন নতুন যুবক যুবতীদের আধুনিক অভিনয় শিক্ষা দিই। রীতিমতো ক্লাস নেওয়া শুরু করলাম। সেই সঙ্গে অনুশাসনও বিস্তর। একদিন কানে এলো, অভিনেতাদের মধ্যে একজন আরেকজনকে বলছে, এমন করকাটা সন্ধ্যা সহ্য হয় না মাইরি, গলা জিভ সব কাঠ হয়ে যায়। পাঠশালা খুলেছে যে মশাই, তোতা পাখি তৈরি হচ্ছে, তোতা পাখি। আপাদ মস্তক জ্বলে গেল আমার। মাতাল দুটোকে পরের দিনই সস্নেহে ডেকে দূর করে দিলাম। কিন্তু এরই ফলস্বরূপ কিনা জানি না, তারপর থেকেই যৌতুকগৃহে ভূতের উপদ্রব শুরু হলো। আমি ভূতে বিশ্বাস করি না মশাই, কিন্তু আমারও তাক লেগে গেল। বেশ একটু হকচকিয়েই গেলাম। আমার বিগতা নায়িকাদের কেউ কেউ অবশ্য আগেই এই অভিযোগ করেছিল
যে তাদের যৌতুকগৃহ ত্যাগের পেছনে লাভ কিংবা লোভের কোনো ব্যাপার নেই, আছে ভৌতিক উপদ্রব। তারা নাকি ভূতের ভয়ে ইস্তফা দিয়েছিল। একজন তো রীতিমতো অত্যাচারের চিহ্নও দেখিয়েছিল। তার মুখে হাতে ফোসকার চিহ্ন আমি সচক্ষে দেখে এসেছি। অবশ্য মিথ্যে রটানো গুজব ছাড়া সেদিন আর কিছুই ভাবিনি, কারণ দ্বিতীয় কোনো অভিনেতা অভিনেত্রীর কাছে কোনো অভিযোগ এতদিন শুনিনি। নিজেও কত রাত করে বাড়ি ফিরেছি, পোড়া চোখে একটা কঙ্কাল কিংবা স্কন্ধ কাটা কোনো কিছুই নজরে আসেনি। কিন্তু এইবার ভূতেরই হোক বা অদ্ভুতের, একেবারে প্রত্যক্ষ সংগ্রাম শুরু হয়ে গেল। চাকর, দারোয়ান এবং আর্টিস্টদের কাছ থেকে প্রতিদিন নিত্য নতুন সংবাদ শুনতে লাগলাম। সেদিনও রাত্রেবেলা রিহার্সাল চলছে। শীতের রাত, হিন্দুস্তানি দারোয়ানরা নাট্যশালার প্রাঙ্গণে বেশ একটুখানি ফায়ার প্লেস তৈরি করে খোশ গল্প করছিল। দোতলার উত্তর দিকের যে ঘরে আমরা অভিনয় মক্ষ করতে বসি, সেই দিকটা স্বভাবতই নির্জন, কারণ জানালার নিচ থেকেই বাগান শুরু হয়েছে। আশেপাশে কোনো বাড়িঘরও নেই। একটা যমজ অশ্বত্থ বট জড়াজড়ি করে অনেকটা উঁচুতে উঠে তার ঝুপসি মাথায় কয়েক মণ অন্ধকার আঁকড়ে দাঁড়িয়ে আছে। কি এক অজানা কারণে রিহার্সাল হঠাৎ থেমে গেল। সকলে বিস্ফারিত চোখে পরস্পরের দিকে থমকে তাকালো একবার। ঘরের জমাট বাঁধা বাতাসে সকলেই কি যেন খুঁজে বেড়াতে লাগলো। ললিতা, মানে আমাদের বর্তমান নায়িকা, ফ্যাকাশে মুখে আমার দিকে তাকিয়ে বলল, পেলেন? কি বলতো? অন্যান্যরা বাতাসে শ্বাস টেনে বলল, সেই গন্ধটা স্যার। একটা চিমসে পোড়া গন্ধ আমারও নাকে এসে লাগলো। মনে হলো খুব কাছে, হয়তো পাশের ঘর থেকেই আসছে। কিছুদিন ধরেই এই গন্ধটার কথা শুনে আসছি আমি, কিন্তু নিজে কখনো পাইনি। রাত্রেবেলা ছাড়া নাকি পাওয়া যায় না, এবং তা নাকি কিছুক্ষণের জন্যই, ওই মিনিট 5-7 মতো। সচরাচর রাত্রে রিহার্সাল হয় না, আর অভিনয়ের রাত্রে আমি এই সময়টা সাধারণত স্টেজেই থাকি, তাই কোনোদিনই পাইনি। শুনেছি একটা নির্দিষ্ট সময়ই গন্ধটা কোথা থেকে যেন আসে। হ্যাঁ, একটা পোড়া গন্ধ পাচ্ছি বটে। সে বোধহয় ওই রামসিংরা ধুনি টুনি জ্বেলেছে, সেখান থেকে কোনো। সে তো ওই দক্ষিণের দিকে, অনেক দূরে। তাছাড়া এই কেমন মাংস পোড়ার মতো গন্ধ মনে হচ্ছে না স্যার? কিংবা চুল? আজই কিন্তু প্রথম নয় স্যার। মনে তো হচ্ছে খুব কাছ থেকেই আসছে। আমি জানি এই গন্ধ কোথা থেকে আসছে। সে কি, তুমি জানো কোত্থেকে আসছে? আগে হ্যাঁ জানি, লেডিস গ্রিন রুম থেকে আসছে। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা একেবারে ছ্যাঁত করে উঠল। বিদ্যুৎ চমকের মতো যৌতুকগৃহের পুরনো ইতিহাস আমার চোখের সামনে যেন ভেসে গেল। তারপর ব্যাপারখানা চাক্ষুষ অনুসন্ধানের জন্য সদল বলে একতলার লেডিস গ্রিন রুমে এসে উপস্থিত হলাম। গ্রিন রুমের দরজা খুলতে কোন রকম আগুনের চিহ্ন নজরে পড়ল না। বড় বড় আয়না, ড্রেসিং টেবিল, ব্র্যাকেট, ড্রয়ার, কিছু পোশাক পরিচ্ছদ, আরও টুকিটাকি নানা জিনিস আমরা খুঁটিয়ে দেখলাম। কোথাও এক বিন্দু আগুন অথবা ধোঁয়ার চিহ্ন তো নেই। একটা পোড়া দেশলাই কাঠি বা সিগারেটের টুকরো পর্যন্ত চোখে পড়ল না। অথচ পোড়া গন্ধটার উৎস যে গ্রিন রুমের মধ্যেই, সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে ব্যাপারটা আধো ভৌতিক ধাঁধার মতো মনে হলো। মানুষের চোখের সীমানা যেখানে শেষ হয়ে যায়, মানুষের বুদ্ধি যেখানে বৃথায় ঘুরপাক খেয়ে বেড়ায়, সেখানে হয়তো অলৌকিক কোনো সত্য লুকিয়ে থাকলেও থাকতে পারে।
আমি অবিশ্বাস করব কি করে? অবিশ্বাস করিও নি। ভূত মানি আর নাই মানি, প্রেততত্ত্বে বিশ্বাসী হই বা না হই, কিচ্ছু এসে যায় না। কিন্তু ঘটনাই বলি আর দুর্ঘটনাই বলি, তাকে অস্বীকার করি কি করে? একটু অন্যমনস্ক ছিলাম, আর ঠিক সেই সময়ই ললিতা চিৎকার করে উঠল। ঘরের সকলেই এক মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল। ড্রেসিং টেবিলের তলায়, যেখানে সিলিংয়ের আলো পৌঁছয় না, সেখানে ললিতার ভীতচকিত দৃষ্টি অনুসরণ করে দেখতে পেলাম দুবিন্দু হলুদ আগুন জ্বলছে। প্রথমটা ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু স্বাভাবিক বুদ্ধি ফিরে আসতেই হট্ট হাসিতে হেসে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে তাড়া দিলাম। আরে ও তো বেড়াল, হুস যা। সঙ্গে সঙ্গে সকলকে চমকে দিয়ে একটা মিশকালো মস্ত বেড়াল লাফ দিয়ে বের হয়ে গেল। বেড়ালটার সঙ্গে সঙ্গে পোড়া গন্ধটাও কি এক আশ্চর্যভাবে ঘর থেকে মুছে গেল। এ তো অদ্ভুত ব্যাপার। এই ভৌতিক রহস্যের যেমন কোনো কিনারা হলো না, তেমনি উপদ্রব ঘুচে গেল না। নিত্য নতুন ঘটনা ঘটতে লাগলো যৌতুকগৃহে। সত্যিই আমাদের সামনে একটা সমস্যার মতো হয়ে দাঁড়ালো এই ব্যাপারটা। অভিনয় করতে গিয়ে পকেটে হাত ঢুকিয়ে কোনোদিন চমকে উঠেছি। মেয়েদের চুলের কাঁটা ফিতে থেকে শুরু করে এমন অনেক জিনিস পেতে লাগলাম, যা লোক সমক্ষে বের করলে অভিনয়ের থেকে জাদুবিদ্যায় আমার হাত যশ বেশি মনে হতে পারত। এরপর অভিনয় রজনীতে নাটক যখন রীতিমতো জমে ওঠে, দর্শক যখন চেয়ারে সোজা হয়ে বসে আপন পর ভুলে যায়, অভিনয়কে অভিনয় বলে আর মনে হয় না, তখন মঞ্চের নিভৃতে যেন দ্বিতীয় নাটক শুরু হয়ে যায়। একটা অশরীরী উপস্থিতি যে স্টেজের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, নানা রকম প্রতিক্রিয়া ঘটায়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তা বুঝতে পারি। ফলে কখনো কখনো পাঠ ভুলে যায়, কয়েক মুহূর্তের জন্য সম্বিত থাকে না। মাঝে মাঝে এমনও হয়, সেকেন্ড উইংসের পাশ থেকে গুরুতর নাটকীয় মুহূর্তে হয়তো কেউ খিলখিল করে হেসে উঠল, এবং এত জোরে হেসে উঠল যে আমি চমকে উঠে দর্শক মণ্ডলীর মুখের দিকে তাকাতে বাধ্য হই। কিন্তু তাদের মুখ দেখে ভরসা পাই যে তারা কিছু শোনেনি। নিজের কানের সন্দেহ নিরসনের জন্য অতঃপরে সেকেন্ড উইংসের সামনে গিয়ে দাঁড়ানোর জন্য মনটা ছটফট করে। কিন্তু তখন আমি একটা নাটকীয় মুহূর্তে দাঁড়িয়ে আছি। অনেক বিপর্যয়ের পর কাহিনীর নায়িকার সাথে আমার পুনর্মিলন হয়েছে। আমরা পরস্পর আলিঙ্গনবদ্ধ। এক চুলো নড়ার উপায় নেই আমার। একটা সংলাপ তখনও বাকি, এবং অবধারিতভাবে আর মাত্র 18 সেকেন্ড পর ক্ল্যাপ পড়বে, করতালিতে প্রেক্ষাগৃহ ফেটে যাবে একেবারে, এবং সঙ্গে সঙ্গে সেই অঙ্কের জবনিকা নেমে আসবে। আবার কখনো এমন হয়, জবনিকা নেমে আসতে আসতে মাঝপথে থেমে গেল, কিছুতেই আর নামে না। কোনোদিন সিনের ওপিঠে সেই কালো বেড়ালটার নখের আঁচড়ের শব্দ শুনতে পাই আমি। আবার কখনো বা সজোরে একটা মার্জার কণ্ঠ ভেসে ওঠে। সব মিলিয়ে নাজেহাল হওয়ার উপক্রম। অবশেষে ললিতাও গেল, সেই একমাত্র নায়িকা যে দীর্ঘকাল টিকেছিল। অবশ্য তার কারণ হয়তো ভয়ের চেয়ে অভাবই বেশি। তার পরিবারের একমাত্র উপার্জনকারী সে। ভূতের ভয়ে কিংবা উপদ্রবে তার স্টেজ ছাড়লে চলবে না। প্রত্যহ স্টেজে এসে সে নানা অভিযোগ করত, ভয় পাওয়ার কাহিনী শোনাত, এমনকি কাজ ছেড়ে দেবার ইচ্ছা প্রকাশও করত। কিছুই বলতাম না আমি, বলার আছেই বাকি।
শুধু শুষ্ক মুখে যখন বাড়ি ফিরে যেত তখন নতুন করে সাহস জোগাতাম। কিন্তু সেই ললিতাও একেবারে গেল, ট্রেনে কাটা পড়ল, তাও আবার মালগাড়ির তলায়। এই মৃত্যুর কোনো ব্যাখ্যা নেই। আত্মহত্যা হতে পারে, আবার নিছক দুর্ঘটনা বললেও আপত্তি করার কিছু নেই। তবে আমি জানি এই মৃত্যুর সম্ভবত তৃতীয় কোনো উৎস আছে, কারণ মৃত্যুর কয়েকদিন আগে থেকেই তার মনে মৃত্যু ভাবনা এসে গিয়েছিল। তার ধারণা হয়েছিল কারো অলক্ষ্যে দুটো চোখ তাকে সব সময় অনুসরণ করছে। প্রায় ব্যাধের মতো এই অনুসরণ তার মৃত্যু ছাড়া বন্ধ হবে না। অবশ্য ডাক্তার সঠিকভাবে বলতে পারবেন সম্প্রতি তার মস্তিষ্ক বিকৃতি হয়েছিল কিনা। ললিতার মৃত্যু উপলক্ষে যতুগৃহ কয়েকদিন বন্ধ রইল। সকলেই বিষাদগ্রস্তের মতো চুপচাপ রইল, একমাত্র প্রমটার বাড়ুজ্জে ছাড়া। আমি যখন যতুগৃহ তুলে দেব কিনা মনে মনে হিসেব করছি এবং থিয়েটারের নিভৃত ঘরে বসে কড়া লিকার গলায় ঢালছি, বাড়ুজ্জে গিলে করা কোঁচার প্রান্তটিকে হাতের মুঠোর ওপরে বুলবুলির মতো ধরে হাজির হল। রক্তচক্ষু তুলে তাকালাম একবার। বাড়ুজ্জে কৃতার্থের ভঙ্গিতে ঘাড় কাত করে বলল, স্যার, আছে আছে? কি আছে? আগে খবর আছে স্যার। জব্বর হিরোইন, একেবারে ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে স্যার, যুবতী। যতুগৃহে আবার যুবতী। মনে মনে হাসলাম, মুখে বললাম, বাড়ুজ্জে, তোমাকে আমি অনেক দিন বারণ করেছি। আমি যখন নেশা করব তখন আমার সামনে এসে তোমার ওই বাঁধানো দাঁতের পাটি নিয়ে হাসবে না। বাংলা কথা সোজাভাবে বোঝো না? হ্যাঁ? বাণুজ্যের কথা ঠিক। হিরোইন সত্যিই জব্বর একখানা জোগাড় হয়েছে। বাণুজ্যের চোখ আছে। ইন্টারভিউতে ফুল মার্কস পেয়ে গেল মেয়েটি। বছর 20-22 বয়স হবে। অপূর্ব চেহারা, ফিগার দেখার মতো, যাকে বলে একেবারে ফুল ফিগার। তো দেখলাম এমন চেহারায় সাইলেন্ট অ্যাক্টিংও চলতে পারে। কিন্তু কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। বাড়ুজ্জে কানে কানে বলল, 25 বছর আগের সেই চেহারা স্যার। চমকে তাকালাম আমি। একেবারে স্টার তটিনী দেবীর মুখটা কেটে বসানো। নিষ্পলক চোখে তাকিয়ে রইলাম। তাই তো, এই কারণেই চেনা চেনা লাগছিল বটে, কিন্তু চেহারায় এমন জলজ্যান্ত মিলও থাকে? একেবারে 1 বছরের চুক্তির কন্ট্রাক্ট ফর্ম বের করলাম। মাঝপথে যতুগৃহ ছেড়ে যাওয়া চলবে না। মেয়েটি কন্ট্রাক্ট ফর্ম সবিনয়ে প্রত্যাখ্যান করে বলল, আগেই সই করিয়ে বেঁধে ফেলতে চান? আগে দেখুন আমি চলন সই কিনা। ঠোঁটের হাসিটা বড় রহস্যময়। জিজ্ঞেস করলাম, তাহলে কি করতে বলছো? একটা নাইট ট্রায়াল দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, তাই হোক। সম্মতি জানাতে গিয়ে একটা অদ্ভুত খেয়াল মাথায় চাপল। এমন করেই মানুষের মাথায় বোধহয় খুন চাপে। যতুগৃহ একই আছে, অন্তত তেমনই মনে হবে।
25 বছর আগে যে নাটকে অভিনয় করার সময় অগ্নিকাণ্ড ঘটেছিল, তটিনীর অপমৃত্যু ঘটেছিল, সেই নাটককে আবার মঞ্চে তুলতে চলেছি আমি। আজ তার প্রথম রজনী এবং নবনাট্য প্রতিভার ভাগ্য পরীক্ষার শেষ রজনী। দর্শক মহলে চাঞ্চল্য ছড়ানো স্বাভাবিক, কারণ দেওয়ালে তটিনী দেবীর নামে পোস্টার পড়েছে। গ্রিন রুমে বসে ব্যস্তভাবে মেকআপ নিচ্ছি। সীমান্ত বয়সকে যৌবন দিয়ে মুছে দিতে হবে। নবীন নায়ক সাজছি আমি। রূপোর খনির মতো মাথাটাকে চকচকে বার্নিশ কালো করে সবে গোঁফের কাজ শুরু করেছি, সঙ্গে সঙ্গে চোখে পড়ল আগুন। চমকে উঠে আয়না থেকে মুখ ফেরাতেই দেখি লাল বেনারসি পরা হিরোইন আমার পেছনে এসে দাঁড়িয়েছে, মুখে তির্যক হাসি। মনে হলো 22 বছরের ধারালো একখানা শাঁখের করাত ক্ষুধিত হাসিতে ঝলমল করছে। বুঝলাম, প্রেমের চেয়েও নির্মম নিষ্ঠুর কিছু আছে। বোতলের কর্ক স্ক্রু খুলে বসলাম। থার্মোমিটারের মতো দৃশ্যে অঙ্কে ভাগ করা নাটকে ক্রমে ক্রমে টেম্পো উঠছে। একেই বলে অভিনয়। রাজ্যটকের মতো হিরো আর হিরোইন ম্যাচ করেছে, আর তার ফলেই দৃশ্য থেকে দৃশ্যান্তরে কাহিনীর আবহ ক্রমশ ওপরে চড়ছে, ধীর লয় থেকে দ্রুত লয়ে। গদিয়াঁটা চেয়ারের দর্শকেরা ডুবে গেছে, একটুও গুঞ্জন নেই। আঁটো হয়ে অনর মাথাগুলো জেগে আছে একেবারে নিঃশব্দে, যেন পিনকুশনে এক গাদা পিন ঠাসা রয়েছে। উন্মত্তের মতো অভিনয় করছি আমি, আর একই সাথে পাল্লা দিচ্ছে তটিনী। পার্শ্ব চরিত্রগুলো পুতুল নাচের মতো উইংসের ফাঁক দিয়ে আসছে যাচ্ছে মাত্র। আমার কোনো হুঁশ নেই, কি শুনছি কি বলছি সেদিকে কোনো খেয়াল নেই। প্রম্পটারের অস্তিত্ব ভুলে গেছি আজ। ফুটলাইটের ওপারে অন্ধকারের সমুদ্র, সেখানে বিস্মৃতি, অমনোযোগ। দর্শকের উপস্থিতি অনুভব হচ্ছে না। যখন ক্ল্যাপ পড়ছে বা জবনিকাপাত হচ্ছে, তখন একেবারে আমার মূর্ছা ভাঙছে। এত ভালো অভিনয় জীবনে কখনো করেছি মনে তো হয় না। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। পানের মাত্রা সম্ভবত সীমা ছাড়িয়েছে। তটিনীর সামনে দাঁড়িয়েছি, দু হাত কাঁধে রেখে। অধরোষ্ঠে বিদ্যুৎ চমকের মতো সেই হাসি, গভীর চোখ, মনে হয় দুই ঝিনুক নীল সমুদ্র। বিন্দুতে সিন্ধুর স্বাদ। নাটকটাকে তটিনী কবজা করে ফেলেছিল। প্রতিটা দৃশ্য অঙ্কের যোজনা যেন তার নখদর্পণে। নিজের হাতে মেকআপ নিয়েছে সে। সচরাচর এই ঘটনা ঘটে না। স্টেজের নেপথ্য পথগুলো দিয়ে বাধাহীন মসৃণভাবে যাতায়াত করছে, কোথাও এতটুকু বাঁধছে না, যেন এটা তারই ঘর, তার 1000 বছরের চেনা। অভিনয়ের মধ্যেও আমি একবার ব্যক্তিগত আকর্ষণে তাকে স্পর্শ করতে যাচ্ছি, আলিঙ্গনের মধ্যে আনতে চাইছি, কিন্তু আমার কৌশল তটিনী ধরে ফেলছে। প্রায় বাতাসের মতো পাশ কাটিয়ে যাচ্ছে সে, ঠিক দাবার বোর্ডের মতো। পাশাপাশি দুটো ছক রাস্তা, যেন খেলোয়াড়ের চাতুর্যে যেখানে ধরা ছোঁয়ার বাইরে থাকা যায়। কিন্তু আমার ততক্ষণে নেশা ধরে গিয়েছিল, বোধহয় তটিনীরও। তার চোখে চোখ রেখে তেমনি মনে হচ্ছিল আমার। তার দৃষ্টিতে মায়া
হাসিতে মায়া, ভাষাভঙ্গিতেও মায়া। মঞ্চে আলেয়ার মতো সে নেচে বেড়াচ্ছে। একজনকেই পথ ভোলানো যেন তার উদ্দেশ্য। প্রায় শেষ অঙ্কের কাছাকাছি একটা সিচুয়েশন আছে, আমি শুধু তারই অপেক্ষায় অভিনয় করে যাচ্ছি। সেই নাটকীয় মুহূর্তে তটিনীর নিস্তার নেই, তাকে আমার কাছে আত্মসমর্পণ করতেই হবে। হলো তাই, তটিনী ধরা পড়ল। ভেতরে ভেতরে সে যে কতটা নার্ভাস হয়ে পড়েছে বুঝতে পারলাম আমি। তার সর্বাঙ্গ কাঁপছে, হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। বুঝলাম শুধু শীতের জন্য এই শীতলতা নয়, উত্তেজনার জন্য। অতঃপরে যবনিকা পড়ল, করতালিতে কানের পর্দা ফাটার উপক্রম। অভিনয় শেষে গ্রিন রুমে গিয়ে দ্রুত হাতে মেকআপ তুলছি। ডায়েরিটা পাশে খোলা, সাথে অবশ্য আরো একটা জিনিস খোলা ছিল, একটা বেঁটে চ্যাপ্টা বোতলের ছিপি। এতক্ষণে নিচে ড্রাইভারও বোধহয় গাড়ি এনে রেখেছে। তটিনী প্রস্তুত হয়ে দেখা দেবে অথবা গাড়িতে গিয়ে অপেক্ষা করবে। বাইরে দর্শক দল প্রবল কোলাহলে আমাদের খুঁজছে, কেউ অটোগ্রাফ শিকারী, কেউ বা শ্রদ্ধা নিবেদনের জন্য সাক্ষাৎ প্রার্থী। আর আমি গ্রিন রুমের দরজা এঁটে একরকম পড়ে আছি। ঠিক এই মুহূর্তে বের হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এমন সময় দরজায় অধৈর্যভাবে করাঘাত হলো। খুলতেই দেখি আমার চাকরটা দাঁড়িয়ে আছে, আর তার পেছনে একজনের বিবর্ণ মূর্তি। কি যায়? মানে আমার আসতে আসলে অনেক বিলম্ব হয়ে গেছে, এবং আসার পরও কেউ আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। কথাগুলো বলে বিবর্ণ মূর্তি একখানা খাম আমার হাতে তুলে দিল। এবার আমি যেতে পারি? আমাকে আবার একবার নিমতলায় এখনই যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসুন। দরজা বন্ধ করে খামটা খুললাম। ভেতরে দুছত্র চিঠি, খানিকটা টেলিগ্রাফের ভঙ্গিতে। চিঠি পড়ে আতঙ্কে আমার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। এত বড় অসম্ভব কথা কি করে সম্ভব? তটিনীর বাড়ি থেকে চিঠি এসেছে। আজ সন্ধ্যায় ধনুষ্টঙ্কার হয়ে মারা গেছে সে। ডায়েরির লেখা এই পর্যন্তই। এরপরে আর কিছু লেখা নেই, শুধু কয়েকটা বোবা কালির আঁচড়। অন্ধের মতো কেউ যেন সাদা দেওয়ালে হাতড়ে বেরিয়েছে, কিন্তু কিছুই ধরতে পারেনি। মনে হয় যেন জ্ঞান লোপ হওয়ার প্রাক মুহূর্তে ডায়েরির লেখক আমাদের কাছে কিছু সংবাদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সংকেত শেষ পর্যন্ত এবারে এসে পৌঁছয়নি। কয়েকটা মেরুদণ্ডহীন অন্ধ রেখা জড়িয়ে গেছে পরস্পরে। সেই সময়কার সংবাদপত্রের পৃষ্ঠা থেকে পরবর্তী ঘটনা জানা যায়। পরদিন ডায়াসের তলা থেকে ভদ্রলোকের প্রাণহীন দেহটা পাওয়া গেছিল, সর্বাঙ্গে ফোস্কার দাগ, দুই চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আছে। মৃতদেহ সহজেই শনাক্ত হয়েছে, কিন্তু সেই মৃত্যুকে কেউ শনাক্ত করতে পারেনি। যতুগৃহ এখনো এই শহরের বুকেই রয়েছে, তবে অন্য নামে, অন্য চেহারায়। এতক্ষণ আপনি শুনছিলেন আনন্দ বাগচির কাহিনী রঙ্গভূমিকা, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। ললিতার চরিত্রে সঙ্গীতা, তটিনীর ভূমিকায় শ্রোতা, জনৈকের চরিত্রে দীপক, অভিনেতার ভূমিকায় চিন্ময়,
স্বীকারোক্তি, অভিক এবং গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন। নাট্যরূপ দান, চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন, ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।